এখন আমার ভাই যখন ভাবিকে ব্যাপারটা বুঝায় দিল যে এটা ওদের দুইজনের পার্সোনাল বিষয়, ওরা দুইজন যদি মানে তোমার ভাই যদি আমার বোনকে রাজি করাইতে পারে তাহলে ওদের দুইজনের আমাদের পারিবারিকভাবে কোনো সমস্যা নেই, আমরা বিয়ে দিয়ে দিব। কিন্তু আমার বোন তো বলতেছে বিয়ে করবে না। তো এটা আবার আমার ভাবি হচ্ছে গিয়ে সৈকতকে জানাইলো যে ভাইয়া ওর ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, এখন উনি এরকম এরকম বলছে। তো আর বেশি কিছু ওকে বলেনি, বলছে আচ্ছা ঠিক আছে আমি আগে আসি দেশে, তখন দেখা যাবে। তো এভাবে আরও 3-4 মাস কেটে গেল। তো সে এর মাঝে আমাকে প্রচুর কনভিন্স করতেছিল বিয়ে করার জন্য। তা আমি মানে না না আমি বিয়ে শাদী করবো না, জীবনে মানে যত বড় ধোকা খাইছে এর আগে চলে গেছে, এখন আর আমি বিয়ে শাদীর মধ্যে জড়াইতে চাই না, এটাই তাকে আমি বলে যাচ্ছিলাম। তো 2021-এর ডিসেম্বর মাসে আমার জন্মদিন ছিল। ওই সময়টাতে একদিন মানে যেদিন আমার জন্মদিন ওই দিনই আমার ভাইয়ের বউ মানে সারাদিন চলে গেছে, সে সন্ধ্যার সময় আমাকে বলতেছে যে আপু তোমার তো আজকে জন্মদিন, চলো আমি তোমাকে ট্রিট দিই, চলো আমরা দুজন বাইরে যাই। তো দুইজন বাইরে যাব, মাকে একা বাসায় রেখে তো মাকে নিয়ে যাই। তো বলতেছে না মাকে নিতে হবে না, মা থাক, আমি আর তুমি আজকে ঘুরবো। মানে মাগরিবের আজানের একটু পরে এরকম সময়। তো মাও তত বেশি কিছু বলেনি, বলছে যে আমরা দুইজনে যেহেতু যথেষ্ট পরিমাণ বড়। তো আমি আরও বের হইলাম, বের হওয়ার পরে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখতেছি ওর ভাই ওখানে আছে, সে ওখানে টেবিল বুক করে একদম বার্থডে সেলিব্রেশন করার জন্য টুকটাক একটু ডেকোরেশন করছে, কেক টেক নিয়ে বসে আছে। তো আমাকে ওইখানে দিয়ে তারপরে চলে গেল যে ঠিক আছে এখানে আমার থাকার দরকার নেই, তোমরা দুজন এনজয় করো, আমি যাই নিচে। তারপরে সে আমাকে একটা গোল্ডের রিং বের করে আমাকে প্রপোজ করলো বিয়ে করার জন্য। তো মানে খুব কনভিন্স করতেছিল, অনেক সুন্দর করে অনেক কিছু বলতেছিল, রোম্যান্টিক কথাবার্তা। তারপরে আমি তাকে বললাম যে দেখো তুমি যেরকমভাবে মানে সহজ ভাবতেছো, ব্যাপারটা কিন্তু আসলে এতটা সহজ না। প্রথমত আমার বয়সটা যথেষ্ট পরিমাণ বেশি, তুমি আর আমি সেম এজ। দ্বিতীয়ত হচ্ছে আমি একটা ডিভোর্সি মেয়ে, আর তুমি হচ্ছে এখনও আনম্যারিড। আর এটা যে সমাজের চোখে মানুষ যে কত খারাপভাবে দেখবে, সারা জীবন তোমার ফ্যামিলির মানুষ আমাকে কথা শোনাবে, বা ঠিক আছে বিয়েটা হয়ে গেল 2-4-6 মাস পর তোমারও আমাকে ভাল লাগবে না। তো এই ধরনের সম্পর্কে আমি জড়াইতে চাই না, আমি বিয়ে শাদী করতেই চাই না, একবার বিয়ে করে আমার স্বাদ মিটে গেছে। এরকম বললাম, বলার পরে অনেকক্ষণ বোঝানোর পরে সেও আমাকে অনেক কিছু বুঝাইতেছিল। তো আমার একটা কথা ছিল যে ঠিক আছে তাহলে কিছু একটা বলে দিই। ওই কথার উপরে আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার যেহেতু এত ইচ্ছে আমাকে বিয়ে করার, তোমার মা আমার বাড়িতে এসে আমার মাকে যা তা বলে গেছে। ওই সময়টাতে আমাদের কোনো রিলেশনই ছিল না, বা আমরা দুজন কথাও বলিনি ওইরকমভাবে। ওইটা নিয়ে কথা উঠছে, আমার মাকে অনেক নোংরাভাবে অনেক কিছু বলে গেছে। তো তুমি যদি তোমার মাকে পারো, তখন ওর মা বলছে আমার মা নাকি মেয়ে দিয়ে ব্যবসা করায়, এই ধরনের কথাবার্তাও বলে গেছে। তাই আমি বলছি এখন তোমার মা যদি আসে, আমার মায়ের কাছে আসার পরে বলে আমার বিয়ের কথা, যদি আমার মায়ের মনে হয় যে হ্যাঁ তোমার কাছে আমাকে বিয়ে দিবে, তাহলে আমি হচ্ছে গিয়ে বিয়েটা করব। এখন সে হচ্ছে গিয়ে আমার জন্য মরিয়া হয়ে আছে, সে তো তার মাকে ভাবতেছে যে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, তো মানায় ফেলবো মাকে, আমি গিয়ে বললেই মা মেনে যাবে। তাকে খুব ভালোবাসে তার মা, যদিও এরকম সে বলল। আমি বললাম ঠিক আছে যাও, যদি তোমার মা মানে ব্যাপারটা যে ঠিক আছে ওকে বিয়ে করবি, তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো জিজ্ঞেস করলাম কবে আসছে, তো বললো যে 3 মাসের ছুটিতে আসছে, আজকেই আসছে সে দুপুরবেলা। দুপুরে এসে তার বোনকে ফোন করছে সন্ধ্যায় যাতে আমাকে নিয়ে বের হয়। তো যাই হোক, তো এরকম ওখান থেকে চলে আসলাম। আসার সময় সে 2টা লাগেজ নিয়ে আসছে, একটা তার বোনকে ওইখান থেকে দিয়ে দিছে, দিয়ে বলছে তোদের 2জনের জন্য। আর একটা মানে সে বাসায় নিয়ে গেছে, ওইটার বাসায় নেয় না, ওইটা বাইরেই ছিল, কারণ ওর মা যদি দেখে যে আমাদের বাড়িতে এত জিনিস পাঠাইছে, এমনি তো সন্দেহ আমাকে নিয়ে। তারপরে যাই হোক আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পর থেকে এখন তো যেহেতু সে বাংলাদেশে, তো বিদেশ থেকে আসছে, তাকে তো দাওয়াত করে খাওয়ানোর একটা ব্যাপার আছে। তো মা আবার তাদের ইনভাইট করলো, সবাইকে আসলো আমাদের বাসায়, বেড়াটারা গেল। এর মাঝে আমাদের দুজনের কথা মথা মানে টুকটাক কথা টথা হচ্ছে। তারপরে সে আসার মানে 10-12 দিনের মাথায় হুট করে আসছে, আর একদম একটা কথা বলে দেবে এরকম তার হয় না। 10-12 দিনের মাথায় সে হচ্ছে গিয়ে তার মাকে বলছে যে আমাকে বিয়ে করতে চায়। তার মা তো মানে শুনে একদম তার মাথা নষ্ট, কি বলে। তো তার মায়ের এখন অবধি ওই ধরনেরই ধারণা আর ওই ধরনের মেন্টালিটি যে আমি তার ছেলেকে ফাঁসাইতেছি। তার ছেলে একদম মানে ফিটার খাওয়া বাচ্চা, সে কিচ্ছু বোঝে না, তাকে আমি ফাঁসাইতেছি, নইলে আমার ছেলে কেন কোন দিকে কম আছে যে আমার ছেলে ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে। এরপরে আবার একটা বদনাম আছে যে আমার বাচ্চা কাচ্চা হয় না।
যাই হোক, তারপরে তো সে বাসায় মানে হুলস্থুল চলতেছে, তাদের প্রতিদিন ঝগড়া ঝাঁটি অশান্তি, মানে যা তা ভাঙচুর, অনেক খারাপ অবস্থা। কিন্তু তার মাকে মানানো কোনো মতেই সম্ভব হচ্ছে না। তো আমি হচ্ছে গিয়ে তার সাথে কথা বলি, কথা না বললে আমি থাকতে পারি না, এক পর্যায়ে বলা চলে। কিন্তু আমি বিয়েটাকে খুব ভয় পাইতেছি, কারণ একবার তো হোঁচট খাইছি। তারপরে এরকম চললো, প্রায় 15-20 দিন এরকম গেল। এর মাঝে সে কোনো মতেই পারতেছিল না রাজি করতে। তো সে বারবার আমাকে ফোন করে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করলে তারা সবাই মেনে যাবে। আমি বলতেছি যে এইটা কেমন কথা, তোমার সাথে আমি বিয়ে করে ফেলবো, একা একা তো বিয়ে জীবনেও করবো না, তোমার মা যেদিন এসে চাইবো, মানে আমার কথা হচ্ছে এটা বললে সে অন্তত পক্ষে আটকে রাখবে বিয়ের কথাটা। তার মা তো জীবনও আমাকে বিয়ে করাবে না, একটা সময় সে ভুলে যাবে আমাকে। তো এমন চলতেছে। এর মাঝে হুট করেই একদিন রাত্রের বেলা আমার ভাইয়ের বউ মানে গেছে 2 দিন আগে, ওদের বাসায় ছিল। তো রাত্রে 2টার দিকে আমার ভাইয়ের বউ ফোন দিছে, কান্না করতেছে। কী হয়েছে? যে ভাইয়া হসপিটালে। হসপিটালে মানে কী হয়েছে? তো সে না আমাকে সন্ধ্যার দিকে ফোন দিছে, 8টার দিকে একবার ফোন দিয়ে তখন সে আমাকে বলতেছে যে আমি যদি মারা যাই তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবা? তা আমি বলি কি যে আপনি মারা গেলে আমার এত কষ্ট পড়ে কি আছে, আর আপনার কি বয়স হয়েছে নাকি মরার, আপনি মারা যাবেন কেন? তা আমি একদম ইজি নিছি, ব্যাপারটা একদম সিরিয়াসভাবে দেখিই নাই। তারপরে সে মানে আমাকে ফোন দিয়ে আমার ভাইয়ের বউ আর কি বলতেছে যে আপু তুমি অনেক বেশি বেশি করে ফেলছো, মানে আমাকে এক পর্যায়ে গালাগালি করতেছে যে তুমি পারতা, বিয়েটা করে ফেলতা, মা যা ইচ্ছা তা করতো না, তুমি তোমার জেদ ধরে বসে আছো, আমার ভাইয়ের যদি কিছু হয় দেখো তোমার খবর আছে, এটা ওইটা। সে মানে আমাকে ফোন করে, তখন আমার তো একদিকে তো একটু গিলটি ফিল করতেছিলাম যে ঠিক আছে আমার জন্য হয়তো এরকম হইলো, অপরদিকে আমার খুব খারাপ লাগতেছিল। আমি মানে খুব ছটফট করতেছিলাম যে আমি এখন চলে যাব বের হয়তো, এত রাত হয়ে গেছে, রাতে 2টা বাজে, তখনই আমি রেডি হচ্ছিলাম। আমি বোরখা পড়তেছি, তখন মা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতেছে কী হয়েছে। তখন আমি মারে বললাম, তখন মা বলে ঠিক আছে চল তুই আর আমি 2জনে যাই। তো আমাদের বাসার পাশে আবার একজন অটো চালায়, ওনাকে ফোন দিয়েছে, উনি এসে আমাদেরকে নিয়ে গেছে হসপিটালে। যাওয়ার পরে শুনতেছি যে সন্ধ্যের পর থেকে ওদের বাসায় প্রচুর ঝামেলা হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। ওর মা বলছে যে সে মারা যাবে যদি আমাকে বিয়ে করে, আর সেখান থেকে সে মাথায় নিছে যে ঠিক আছে তাহলে আমি মরে যাই, তোমার মরার দরকার নেই। আর আমাকে অনেক গালাগালি করছে, বকছে যে আমারও মরার দরকার নেই, আমি যেহেতু বুঝি না যে সে আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই কথা বলে সে মানে স্লিপিং পিলস নিয়ে নিছে অনেকগুলো। তো তারপরে সে পিল টিল খেয়ে ঘুমায় গেছে, পরে অনেক অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, এখন চিকিৎসা চলতেছে। বাট ওই মুহূর্তটায় আমার মনে হয়েছে যে না, সে হয়তো হারায়া যাইতেছে আমার কাছ থেকে, আমি হয়তো বা তাকে ভালোবেসে ফেলছি। তো আমি ওইখানে আর কিছু বলি নাই। ওইখানে তো যে ওর মা, সৈকতের মা, তো আমাকে যা তা বলে গালাগালি করছে হসপিটালের মধ্যেই, মানে 10বার আসছে মারতে আমার জন্য, যে আমার জন্য এখন তার ছেলে মরে যাচ্ছে। তারপরে আমার মা মানে এগুলো দেখে একদমই সহ্য করতে পারে নাই, পরে মা চলে আসছে যে তোর এখানে থাকতে হইব না, তুই এখানে কেন আসছিস। ওই দিন মা মানে সব ব্যাপারটা ক্লিয়ারভাবে জানলো যে আমরা 2জনে সত্যিকারের কথা বলি বা কোনো একটা রিলেশন আছে। তো বাসায় এসে তো মা আমাকে খুব জেরা করতেছে, কী হয়েছে। তখন মাকে আমি খুলে বললাম যে দেখো মা, এরকম এরকম হয়েছে, এরকম এরকম কথাবার্তা, বাট এখন মনে হচ্ছে আমি ওকে পছন্দ করি বা আমি ওকে ভালোবেসে ফেলছি। কারণ আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, আমার 26-27 বছর বয়স হয়ে গেছে, আমার তো আর মায়ের কাছ থেকে ওইরকমভাবে লুকানো বা লজ্জার বিষয়টা এখন আর নাই। তো মায়ের সাথে সব কিছু বললাম। তো আমার ভাইও ফোন করে আমাকে বলতেছে, ওর বউ কান্নাকাটি করছে যে তুই একটা মানুষ এত পছন্দ করতেছে, মানুষের ভালোবাসাকে প্রায়োরিটি দিতে হয়, তুই বলতি বিয়েটা করে ফেলতি। তো ভাই অনেক কিছু বললো। তো সবাই মিলে মানে সব দোষটা যখন আমার ঘাড়ে চাপাইতেছে, আমার জন্য সে মারা যেতেছে, এখন আদৌ কি সে সুস্থ হবে কি না, হসপিটালেও আমি থাকতে পারতেছি না, প্রচুর ছটফট করতেছিলাম। তো সকালে 9টার দিকে আবার আমার ভাইয়ের বউ ফোন করছে, ওরা বলতেছে যে না ঠিক আছে ভাইয়া সুস্থ আছে। তারপর এখন আমি কি করব, আমার হাতে তো কিছু নাই। তখন সে তার মাকে হয়তো বা ভাই বোনেরা সবাই মিলে বুঝাইছে। তারপরে ওর বাবা অনেক কিছু বুঝানোর পরে ওর মা ডিসিশন নিছে যে ঠিক আছে, যেহেতু তুই চাইতেছিস তাহলে এই মেয়েকে আমি আয়না দিব। তো আমাদের বাসায় আসছে, আসার পরে আমার মায়ের সাথে মানে খুব কথা টথা বলছে, বলার পরে মাকে বলতেছে যে তা আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে বিয়ে করাইতে চাই। তখন আমার মাও এক কথায় 2 কথায় ওই দিন হসপিটালে গালাগালি করছে। এর আগের বার এসে আমার মাকে যে কথা বলাইছে যে আমাকে দিয়ে ব্যবসা করায়, ওইটা আমার মা কখনোই ভুলতে পারে না। এই জন্য তাকে আমার মা একদম পছন্দই করে না। বিয়ে আনছে তার মেয়েকে, আমার ভাই পছন্দ করে এই জন্য, কিন্তু ওদের বাড়িতে যাওয়া বা ওরা ততটা আসে, এত গভীর আমাদের কোনো সম্পর্ক নাই। তো আমার মা ডাইরেক্ট তাকে না করে দিল যে না, আপনার ছেলের কী হলো এটা আমার দেখার বিষয় না, আমার মেয়েকে আমি আপনার বাড়িতে কোনো দিনও বিয়ে দেবো না।
এখন এখানে না করার আরেকটা কারণ ছিল, আমার মায়ের ধারণা ছিল আমার একটা বিয়ে হয়ে গেছে, সংসারটা ভেঙে গেছে, এখন আমার জীবনের সব শখ আহ্লাদ সব কিছু শেষ, এখন আমার প্রয়োজন একটা সিকিউর লাইফ, একটা বড়লোক হাজব্যান্ড বা দেশের বাইরে থাকে তার কাছে আমি বিয়ে করব, খুব টাকা পয়সা থাকবে, এভাবে আমি সিকিউর থাকবো, আমার আর মানে ভালোবাসার কোনো দরকার নেই জীবনে। আমার মা হচ্ছে এরকম চিন্তা ভাবনা করে বসে আছে। সে বলতেছে যে আপনার ছেলে কয় টাকা বেতন পায়, আপনাদের তো এখানে নিজের বাড়িও নাই, ভাড়া থাকেন, আমার মেয়েকে আমি এরকম অবস্থার কারো কাছে বিয়ে দিব না। তো সে না করে দিছে। এখন আমি তো মায়ের উপরে কথা বলবো না, তো আমার ভাই ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, পরে বড় ভাইকে আবার মা বিচার দিছে সব কিছু, আমি এটা করছি। তো আমার দুই ভাই আমাকে ভিডিও কলে ফোন দিছে, গ্রুপ কলে ফোন দিয়ে দুইজন আমাকে জিজ্ঞেস করতেছে যে কি করতে চাস তুই। আমি বললাম আমি জানি না, তবে আমি ওকে পছন্দ করি, এটা তো আমি কনফার্ম, ওকে আমি বিয়েও করতে চাই, কিন্তু মায়ের অমতে গিয়ে আমি বিয়েটা করতে পারবো না। এখন মাকে তোমরা যদি পারো, তোমরা তিনজন মিলে বুঝাও, যদি মা মেনে যায় তাহলে আমি বিয়ে করবো, কিন্তু আমি মাকে মানাতে যাব না যে মা তুমি আমাকে এখানে বিয়ে দাও বা কিছু। মা আমার জন্য যেটা ডিসিশন নেবে ওইটাই ঠিক আছে। তো আমি এটা বলে ভাইদের উপরে চাপায়া দিলাম, কারণ আমি জানি আমার ভাইয়েরা আমার মাকে কনভিন্স করেই ফেলবে। তো তারা দুই ভাই ফোন দিয়ে মাকে মানে অনেক কিছু বুঝাইলো, দুনিয়ায় কি চলতেছে, কি হইতেছে, টাকা পয়সা এই সব কিছু না, এরকম অনেক বোঝানোর পরে একটা পর্যায়ে মা রাজি হইল যে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে দিতে রাজি, তবে আমার মায়ের কিছু শর্ত আছে। তো তাদেরকে ডাকা হইলো, আবার আসলো তারা। আসার পরে আমার মা ওর মাকে মানে ওদের যারা টুকটাক মানে 4-5 জন আত্মীয় স্বজন থাকে না কাছের কেউ, ওর চাচা বা মামা, ওনারা সবাই আসছে। পরে আমাদের সামনে আমার মা সৈকত ছিল, ওখানে বলছে যে আমার মেয়ে 2 বছর সংসার করে আসছে, ওইখানে ওর বাচ্চা কাচ্চা হয় নাই, বিয়ের পরে যদি আমার মেয়ের বাচ্চা কাচ্চা না হয় এটা কোনো দিন মানে শাশুড়ি খোটা দিতে পারবো না, বা এই বিষয় নিয়ে কখনো যে ছেড়ে দিব বা সৈকতের ভাল লাগতেছে না এই ধরনের কোনো কথাবার্তা হইতে পারবে না। তো সৈকত এখানে বলছে এটা আমি অনেক আগে থেকেই জানি যে ওর বাচ্চা কাচ্চা হয় না বা হবে না, তো এটা তো আমার কোনো সমস্যা নেই, আমার বাচ্চা কাচ্চা লাগবে না, এটা সে ওইখানে বলে দিল। ওইখানে তো তার মা খুব নারাজ এটা নিয়ে। তারপরে চাচারা মামারা বুঝাইলো যে ঠিক আছে, ওরা যেহেতু দুজন দুজনকে পছন্দ করে এগুলো কোনো ব্যাপার না, চিকিৎসা করলে সব কিছু হয়ে যায়, এটা বলে দিল। তারপর মা বললো আমার মেয়েকে কোনো দিন ডিভোর্সি বলে খোটা দিতে পারবে না, আমার মেয়ে জোর করে ওখানে বিয়ে করতেছে না, ওনারা জোর করে আমার মেয়েকে নিতেছে, মানে আমার মা একটু উপরে থাকার জন্য, যাতে পরবর্তীতে আমাকে কেউ কথা না শোনাইতে পারে, এরকম মা আর কি চিন্তা ভাবনা করে বললো। তারা মানে সব কিছুতে রাজি। তো আমার ভাইদেরকে ফোন দিল, যেহেতু ভাইরা দুজনে দূরে, বড় ভাই চিটাগাংয়ে ছিল। তো ভাইদেরকে ভিডিও কলে রেখে তারপরে আমার বিয়ের ডেট ফিক্সড করা হলো 2022 সালের 2022 সালের ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারিতে বিয়ের ডেট ঠিক হয়েছে। ফেব্রুয়ারিতে না, জানুয়ারিতে বিয়ের ডেটটা ঠিক হয়েছে, কারণ সে ডিসেম্বরে আসছে। আসার পর তো বিয়ের ডেট ঠিক হইলো। তো আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার মেয়েকে আমি খুব ধুমধাম করে বিয়ে দিব, বাট তাদের এরকম ইচ্ছা নাই। আর সৈকতের আমার কথা ছিল যে ডিভোর্সি মেয়ে বিয়ে করাইতেছে, এখানে আবার ধুমধাম করে বিয়ের কি আছে, তারা আসবে 5 জন এসে কাজে দিয়ে মানে কবুল পড়ায় বউ নিয়ে চলে যাবে, এরকম ছিল তাদের ধারণা। তো যাই হোক, অনেক তর্ক বিতর্কর পরে একটা পর্যায়ে বড় ভাই আসলো। আসার পরে সব কিছু ঠিকঠাক হইলো যে ঠিক আছে অনুষ্ঠান করেই বিয়েটা হবে। তারা মোটামুটি পর্যায়ে আসলো। তারপরও তো মানে বাহিরের মানুষের যে কথাগুলা সেটা তো কানাঘুষে শুরু হয়ে গেল, হ্যাঁ এটা তো সবাই জানতো এটা একদিন হবে, মানে অনেক আজে বাজে কথাবার্তা, এত সুন্দর ছেলেটাকে ফাঁসায় আমি বিয়ে করে ফেললাম, এরকম সবাই বলতেছিল। যাই হোক, তারপরে খুব কষ্টে আমাদের দুজনের বিয়েটা হয়ে গেল জানুয়ারি মাসে। তো বিয়ের পর তো শ্বশুরবাড়ি গেলাম। আমার ভাইয়ের বউ আমার সাথে যে বিয়ের দিন গেছে সে আর আসে নাই। তো ওখানে থাকলাম 3-4 দিন ছিলাম। এর মাঝে আমার শাশুড়ি আমার সাথে ভালো মন্দ কোনো রকম কোনো কথাই বলে না। আমার প্রয়োজনীয় মানে রুমেই আমি ছিলাম, রুম থেকে তেমনভাবে বের হই নাই। তো কিছু প্রয়োজন হলে আমার ভাইয়ের বউ এসে দিয়ে গেছে, বা আমি যদি বাইরে একটু গেছি আমার শাশুড়ি আমার সাথে তেমনভাবে কথা বলে না। তো এভাবে 4-5 দিন থাকলাম। 5 দিন থাকার পরে হচ্ছে গিয়ে আমরা দুইজন চলে গেলাম কক্সবাজার। তো আমরা কক্সবাজার চলে গেলাম, আমার ভাইয়ের বউ আবার আমাদের বাড়িতে চলে আসলো। তো এভাবে বেশ কিছুটা সময় ও যতদিন ছিল আর কি খুব ভালোই চললো। তো ও যখন চলে যাবে তখন হচ্ছে গিয়ে ও আমাকে ওর মার সাথে রেখে যাবে না, কারণ আমি গেছি ওদের বাড়িতে 1.5 মাসের মতো ছিলাম বিয়ের পরে। ও যতদিন দেশে ছিল এই 1.5 মাসের মধ্যে ওর মা মানে সোজা মুখে আমার সাথে একটা কথা বলেনি। তারপরে আবার তার মানে একটা ব্যাপার ছিল, সে হচ্ছে গিয়ে মানে কিছু দিয়ে দিল না আমার বাবার বাড়ি থেকে।
তা আমাকে তো বিয়েই দিবে না, সেই জায়গায় কী দিয়ে দিবে? আর আমার মায়ের কথা ছিল যে এখানে তোমরা সবাই মিলে চাইতেছো তো বিয়ে হোক, কিন্তু এই সংসার টিকবে না, আর এই ছেলেরও মন ভরে যাবে তোমার প্রতি। তো সে তো মানে একটা সুতাও দিবে না। মা আমাকে ওই বিয়ের সময় গয়না, যা আমার গয়না ছিল ওগুলোই 4-5 ভরি গয়না দিয়ে দিছে, দ্যাটস ইট, আর কিচ্ছু দেয় নাই। তো ওটাও আমি আবার পরে মার কাছে রেখে আসছি যে এত গয়না দিয়ে আমি কী করব। ও আবার আমার জন্য বিদেশ থেকে সৈকত নিয়ে আসছিল অনেকগুলো গয়না। তো যাই হোক, এইভাবে মানে চলে গেল। ও বলতেছে রেখে যাবে না। তখন আমি বললাম যে বিয়ে যেহেতু হয়ে গেছে এখন শ্বশুর বাড়িই থাকবো, আর থাকতে থাকতে হয়তো বা সে আমাকে মেনে নিবে, কেন আমি বাপের বাড়ি গিয়ে থাকবো? তখন মানুষ বলবে যে দেখো ডিভোর্সি মেয়ে এত বোঝে এই জন্য বাবার বাড়ি থাকতেছে। মানুষ কত রকম কথা বলবেন। আমি তোমার বাবা মায়ের সাথে থাকবো, তুমি চলে যাও, যা হবে আমি দেখবো। তারপরে তো ছেলে চলে গেল, এতদিন তো সে কথাই বলে না। আর এখন তার মানে যে আসতেছে তার কাছে কেঁদে কেটে একদম বলতেছে আমরা তো চাই নাই বিয়ে করাইতে, এখন ছেলে পাগল হয়ে গেছে, আমি কালা জাদু করছি তার ছেলেকে, এই ধরনের কথাবার্তা। আবার তারপরে কিছুই দিল না, বড় ছেলের বিয়ে করাইলো, এরকম বলতে বলতে মানে প্রায় 2022 সালটা পুরোটাই কেটে গেল। ও তো আর আসে নাই। তো ও চলে গেছে, মানে আমার বিয়ের 1 বছর হয়ে গেল। তারপরে আমার বিয়ের 1 বছর পরে আমার যে মেঝো দেবর না, মানে ওর ছোটো ভাই, ও আসলো বিদেশ থেকে। এসে ও এরকম একজনের সাথে রিলেশন করতো, কথাবার্তা বলে ফ্যামিলির মাধ্যমে। ওই বিয়েতে আমার শাশুড়ির কোনো সমস্যা ছিল না, কারণ ওই মেয়ে ছিল খুব মানে প্রভাবশালী পরিবারের মেয়ে, খুব টাকা পয়সাওয়ালা, তাদের ছেলে খুব পছন্দ, তার মেয়ে মানে বিয়ে করবেই, তারাও বিয়ে শাদী দিচ্ছে। এখন ওইখান থেকে তো তার বিয়ের সময় প্রচুর ফার্নিচার দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে তাকে বিয়ে দিছে। তো আমার শাশুড়ির কাছে এখন মেঝবো একদম খুব ভালো, আর আমাকে তো 2 চোখের বিষ। আমি ওইদিকে তাদের সেবা যত্ন সব করতেছি। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসে, তাদের মানে এভরিথিং আমি করতেছি, সকালের চা থেকে ধরে রান্না টান্না সব আমি করি ঘরের, কিন্তু আমার শাশুড়ির মন পাই না। তারপর আমি ওগুলো গায়ে লাগাই না, কারণ আমার হাজব্যান্ড তো আমাকে ভালোবাসে, ও আমার সাথে সবসময় সুন্দর মতো কথা বলে। ও আমাকে বলে তুমি চলে যাও বাড়িতে, আমি তোমার খরচের টাকা ওইখানে পাঠাই দিই, তুমি ওখানে থাকো, শান্তিতে থাকো। তা আমি বলি যে না, কেন আমি ওখানে থাকবো, এটা আমার সংসার, এখানেই থাকি। তারপরে তো মেঝো বউ যখন আসলো, প্রথম তো 1-2 মাস আমার শাশুড়ি মেঝো বউর একদম ফ্যান হয়ে গেছে। ওইখানে সে মেঝো বউ খাবারটা সে নিয়ে রুমে দিয়ে আসে, এরকম চলতেছে। কিন্তু মেঝো বউ তো একদম ধনির দুলালি, সে তো হচ্ছে খাট থেকে নেমে মানে নিজের জন্য 1 কাপ চা টেবিল থেকে নিয়ে খায় না। আমিও তাকে তেমন কিছু বলি না, সে মন চাইলে আমার রুমে আসে, কথা বলে, আমিও টুকটাক কথা বলি, কিন্তু একটা কাজও সে করে না। তো আমি যখন মাঝে মাঝে আমার বাবার বাড়ি যাই, 2-3 দিন থাকি, ওই সময়টাতে সব আমার শাশুড়ির করতে হয়। ইভেন মানে সে কথায় কথায় আমার শাশুড়িকে ছোট করে কথা বলে, হুকুম করে, যেমন মা এটা দিয়ে যান, ওটা দিয়ে যান, এই ধরনের কথাবার্তা বলে, যেটা একদমই সে নিতে পারতেছিল না, তার খুব কষ্ট হইতেছিল। তো এইভাবেই কষ্ট সহ্য করতে করতে 2023 সাল শেষ হয়ে গেল। তো 2024 জানুয়ারিতে আমার হাজব্যান্ড আবার আসলো দেশে। ও দেশে আসার পরে তখন আমার মা মানে আমার শাশুড়ির আচরণটা আস্তে আস্তে পরিবর্তন হইলো। যখন ও দেশে আসছে তখন দেখলাম আমার সাথে খুব ভালো বিহেভিয়ার। তো আমি ভাবলাম কি যে এখন হয়তো ছেলে আসছে ছেলেকে দেখানোর জন্য। ওর মেঝো ভাইও বিদেশ থাকে, কিন্তু ওদের মানে সংসারের পুরো দায়িত্ব ওর হাতে। ওর মেঝো ভাইয়ের টাকা বাবাকে দিলে দেয়, না দিলে নেই, কোনো প্রয়োজনে পাঠাইলো টুকটাক, এরকম। আর পুরো সংসারও চালাচ্ছে, বাবা টুকটাক যাই করে এরকমভাবে। তো আমার শাশুড়ির বিহেভিয়ারটা হুট করে আমি দেখলাম চেঞ্জ হয়ে গেছে। সে আমাকে খুব আদর করতেছে, মানে আমাকে কিচ্ছু করতে দেয় না, ছেলে আসছে পরে যে এরকম। আমি তো দেখে আমি ভাবতেছিলাম যে আরে এটা তো অভিনয় করতেছে, ও চলে গেলে আবার শুরু হয়ে যাবে আগের মতো। তো ও 3 মাস থাকলো। 3 মাস থাকার পরে আলহামদুলিল্লাহ আমি কনসিভ করলাম 2024-এ। তো আমি কনসিভ করার পরে আমি আমার শাশুড়ির মানে নতুন একটা রূপ দেখলাম। মানে সে আমাকে এত পরিমাণে যত্ন করতেছে, কারণ তার ধারণা ছিল আমি হয়তো অন্যরকম হব, যে এত বয়স্ক মেয়ে বা কোনো কিছু। কিন্তু সে যখন দেখছে যে না আমি সংসারটা সামলে রাখতেছি, বা আমাকে এতবার আমার হাজব্যান্ড বলার পরও আমি আমার বাবার বাড়ি যাইতেছি না, তখন সে আমাকে মানে একদম মাথায় করে রাখতেছে, এত আদর যত্ন এত করতেছে, এত সুন্দর করে কথা বলতেছে। তখন আমার মনে হলো যে না ঠিক আছে, তাহলে মনে হয় আমার লাইফটা সেটেলড। তারপরে আলহামদুলিল্লাহ 2025 সালের জানুয়ারিতে আমার মেয়ে হইল। মেয়ে হওয়ার পরে তো শ্বশুরবাড়ির অবস্থা মানে আমার উপরে যতগুলো দাগ ছিল যে ডিভোর্সি মেয়ে সংসার করতে পারবো না, সেটাও আল্লাপাক ঠিক করে দিছে। হাজব্যান্ড ওয়াইফ যথেষ্ট পরিমাণ মিল আছে আমরা, আর শ্বশুর শাশুড়ি এখন খুব আদর করে। তারপরে কোনো দিন বাচ্চা কাচ্চা হবে না, বাচ্চাটাও হইল। তারপরে গিয়ে আমার মা যখন দেখলো যে না আমার মেয়েটা খুব ভালো আছে, বা আমি এসে বলতাম আমার শাশুড়ি জানো মা এটা করছে ওইটা করছে, তখন মার মনটাও নরম হয়ে গেছে। তখন আমার মা মানে মায়ের জমাপুঞ্জি যতটুকু ছিল
সবটা দিয়ে সে আমাকে মানে আমার মেঝো যা তার বাবার বাড়ি থেকে যতটুকু ফার্নিচার বা যা যা নিয়ে আসছে তার চেয়ে 10 গুণ জিনিস আমাকে দিল, সব কিছু দিয়ে আমাকে করে দিল। আমার 8 ভরি গহনা দিল আমাকে, আমার আম্মু করাই দিচ্ছে, আম্মুর যেগুলো ছিল ওইগুলো মিলে টিলে 8 ভরি গহনা দিল। তখন আমার শাশুড়ি আরেকটু হ্যাপি ছিল যে না ঠিক আছে, তাহলে আমার ছেলেটা ঠকে নাই। এটা থাকে না এখনকার দিনে, আগের দিনের মানুষের একটা ধারণা যে বিয়ে করলে ছেলে পেতে হবে কিছু না কিছু শ্বশুর বাড়ি থেকে। বাট সৈকত কোনো দিন আমাকে এই ধরনের কিচ্ছু বলে নাই। সে উল্টা আরও আমাকে বলতো যে মার খরচ, আমার মায়ের কোনো খরচ লাগলে দিতে বা হাত খরচের জন্য টাকা টুকা দিয়ে আসতে। তো আলহামদুলিল্লাহ এভাবে খুবই ভালো আছি, আর কোনো সমস্যা এখন জীবনে নাই। তবে যেরকম ভাবছিলাম যে জীবনটা বিয়ে করলে হয়তো নষ্ট হয়ে যাবে, ওই রকম হয় নাই, অনেক অনেক সুন্দর হয়েছে। তো 2026-এর এপ্রিলে আমার হাজব্যান্ডের দেশে আসার কথা। আবার সে এখনও তার মেয়েকে দেখে নাই, মানে সামনাসামনি দেখে নাই, কোলে নেয় নাই, ভিডিও কলে তো দেখা হয়েছেই। তো এটাই ছিল স্টোরিটা আপুর। আসলে ডিভোর্সটা মানুষের জীবনের জন্য এক পর্যায়ে একটা অভিশাপ, তবে এত সুন্দর কারো জীবন হয় না যতটা সুন্দর আপুর গল্পটা। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।